শুনতে পাচ্ছেন তো আপনারা সবাই? নমস্কার। আমি দু একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে আমার সম্পর্কে অনেক কিছু বলা টলা হলো, আমি এগুলো এগুলো সত্যি আমাকে একটু লজ্জিতই করছে। আর আমার এই সম্পর্কে যেগুলো বলা হচ্ছে এগুলো আপনারা একটুও মনে রাখবেন, কারণ আমি এখানে যে কথাগুলো বলতে এসেছি সেটা খুব বেশি কিছু কথা বলার নয়। আমার মনে হয় মৃণাল সেনের ছবিকে আমরা কীভাবে দেখতে পাই সে সম্পর্কে দু একটা কথা। এখন মানবেন্দ্র এবং মানুষ, ওরা দুজন এত ভালো বললেন। মানবেন্দ্র গতকালও বলেছেন আপনাদের মৃণাল সেনের ছবি সম্পর্কে একটা পরিচিতি হয়েছে, আজকে আবার মানবেন্দ্র বললেন, এবং ওর মধ্যে মৃণাল সেনের প্রথম পর্ব এবং বা দ্বিতীয় পর্ব ধরা পড়ল। তার কারণ হচ্ছে যে তার ভেতর 70 দশক আছে, আবার 80 দশক থেকে যে তার মোড় ফেরতা সেটাও আবার আপনারা শুনতে পেলেন মানুষের একটি অনবদ্য পেপারের মধ্যে দিয়ে। তো সেই দিক থেকে বলতে গেলে আমি খুব বিদ্ধ হয়েছি, এবং সত্যি আমার বলার বিশেষ কিছু নেই। আর আমি একটু অপেক্ষাও করে আছি আমাদের যিনি সভামুখ্য সুদীপ বাবুর কাছ থেকেও কিছু শোনার জন্য। আমি কৃতজ্ঞতা জানিয়ে নিই আপনাদের সকলকে, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনছেন। আর আমি শেষ পর্বে এসেছি এবং কিছুক্ষণ পরে মধ্যাহ্ন ভোজন হবে, অতএব আপনারা যতই বিরক্ত লাগুক আর ঘুম টুম যদি পায়ও, তাও কষ্ট করে একটু আমার কথাগুলো কিছুক্ষণ শুনুন। আমার মনে হয় খুব খারাপ নাও লাগতে পারে, কাজেই লাগবে। আর কৃতজ্ঞতা বিশ্বভারতী বাংলা বিভাগের কাছে যে তাঁরা আমাকে এখানে ডেকেছেন, এখানে বলবার সৌভাগ্য করে দিয়েছেন, যার যোগ্য আমি নই। তাদের প্রতিও করে দিয়েছিল দিয়ে আবার আর এখানে যারা আছেন সামনের সারিতে বসে আমার বহু গুণীজনরা, এইটাও করে দেওয়া আমার বন্ধু, এখানে মৃণাল আছেন, তাকে দেখতে পাচ্ছি, অতনুবাবু আছেন, অতনু শাস্ত্র, আমাদের মানবেন্দ্রবাবু আছেন, নলিনীদা আছেন, নলিনী বেরা। আমি একটু সংকোচের সঙ্গে আমার কথা বলা শুরু করছি। একটা কথা একটুখানি বলা দরকার, সেটা হচ্ছে যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেই বিশ্ববিদ্যালয়ে পড়াতেন যারা, তাদের মধ্যে একজন অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই, তার নাম আপনারা সকলেই জানেন, শঙ্খ ঘোষ। তিনি আমাদের রক্তগরবী পড়াতেন। রক্তগরবী পড়াতে এসে বলেছিলেন, অনেকগুলো ক্লাসে রক্তগরবী পড়িয়েছিলেন, চতুরঙ্গ পড়িয়েছিলেন, ডাকঘর পড়িয়েছিলেন। তো স্যার বলতেন যে এই যে তোমরা ধৈর্য ধরে শুনছো এবং মন দিয়ে শুনছো, সেটা শোনার চেয়ে অনেক বেশি জরুরি ছিল তোমরা দুর্ভাগা, তোমরা দেখোনি বা দেখতে পারলে না বহুরূপীর রক্তগরবী প্রযোজনা এবং বহুরূপীর সৌম্যমিত্র, তৃপ্তিমিত্র এবং বহুরূপী নাট্যগোষ্ঠীর যে থিয়েটার, অর্থাৎ রক্তগরবী নাটকের যে মঞ্চরূপ, সেটা যদি তোমরা দেখতে, তাহলে হয়তো আমার এই 12টা ক্লাসও আমি যদি নিই, মানে উনি ওরকমই নিতেন, অনেকগুলো ক্লাস নিয়ে একটা রক্তগরবী পড়াতেন পরপর, তার থেকে অনেক বেশি জরুরি ওটা দেখা। তার কারণ হচ্ছে আমি কথা দিয়ে যতটা তোমাদের কাছে পৌঁছতে পারবো, তার থেকে অনেক বেশি করে সৌম্যমিত্র, তৃপ্তিমিত্রের নাটকটা তোমাদের ছুঁয়ে যায়। এই কথাটা বলা এই কারণে যে আপনারা এখানে যারা আছেন, যে প্রজন্মের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, তাদের অধ্যবসায়ের ওপর আমি পূর্ণ আস্থা রেখেও বলছি, কতটুকু সুযোগই বা ঘটেছে আপনাদের মৃণাল সেনের ছবি দেখা। মৃণাল সেনের ছবি তো মৃণাল সেনের ছবি বলে না, যে কোনো ছবিকে আপনি যদি টেক্সট হিসেবে দেখেন, পড়তে চান, আমরা তো এখানে মৃণাল সেনকে পড়তেই এসেছি, তাই না? আজকে যে সেমিনারটা, সেটা হচ্ছে মৃণাল সেনের একটা পাঠ। যেমন আপনারা সাহিত্য পাঠ করেন, সেরকম সিনেমারও আমরা আজকে জানি, এই মানুষরা পড়ান ওদের ফিল্ম স্টাডিজে, যে সেইটাকে টেক্সট হিসেবে করে দেখতে হয়। তো টেক্সট হিসেবে দেখতে গেলে তো সিনেমাটা যেরকম আপনারা বই বারবার পড়েন, সিনেমাটাকেও সেরকম বারে বারে দেখতে হয়। এবং
সিনেমা দেখতে দেখতেই কিন্তু সিনেমা দেখতে শেখা যায়। মৃণাল সেন বলতেন, এই কথাটা বলতে পারছি কিছুই না, আমি হয়তো মানবেন্দ্র এবং মানুষের থেকে বয়সের তুলনায় অনেকটা এগিয়ে আছি বলে, বৃদ্ধ হয়ে গেছি বলে, এবং মৃণালবাবুর সান্নিধ্যে আসতে পেরেছিলাম বলে, এবং তার শিল্প ভাবনা নিয়ে তার সঙ্গে অবিরত আড্ডা হতো, অবিরত সংলাপ হতে হতে, সব ভালো শব্দ আমি বলছি না, নিয়মিত আড্ডা হতো, তাতে ওর চিন্তা ভাবনাগুলো আমার কাছে অনেক পরিষ্কার হতো। ওর ছবির ব্যাপারে আমি ওকে নানা রকম কথা জিজ্ঞাসা করতাম, তখন উনি বলতেন। আমার মনে হয় আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে আমি যদি একটুখানি ওর ছবিগুলো সম্পর্কে কয়েকটা সূত্র বলি, সেটা আপনাদের কাজে লাগবে। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ওদের দুজনের পেপার শুনলেন, আমার কথাও একটু শুনলেন, সুদীপবাবুর কথাও শুনবেন, তারপর বাড়ি গিয়ে না একটু চেষ্টা করবেন মৃণাল সেনের ছবিগুলো দেখা, সেটাই সবচেয়ে বড় দরকার। এই সেমিনারটার মধ্যেই সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বা আরো গুরুত্বপূর্ণ। বারে বারে ছবিগুলো দেখুন, ইউটিউবে মৃণাল সেনের প্রচুর ছবি পাওয়া যায়, সেই ছবিগুলো বারে বারে দেখুন। ছবিগুলো যদি বারে বারে দেখেন তাহলে দেখবেন কত সুবিধা হবে সংযোগ স্থাপনের কথা যে বলছিলেন না উনি, মানুষ সেটা পারবেন, কানেক্ট করতে পারবেন যে কেন এই ছবিগুলো বানানো হয়েছিল, কি বলতে চাইছিলেন, কোন জায়গাটা ধরতে চাইছিলেন। আমি আশা করছি যে আমার কথায় আস্থা রেখে আপনারা দেখবেন হয়তো মৃণাল সেনের ছবি। সেই দেখার সময় একটুখানি কয়েকটা সূত্র মনে রাখবেন, অনেকগুলো তাত্ত্বিক সূত্র মানুষ এবং মানবেন্দ্র বলে গেছে। আমি আরো দু একটা কথা বলবো এবং চেষ্টা করব যতটা সংক্ষেপে সারাই। প্রথম কথা হচ্ছে যে মৃণাল সেন সবসময় বলতেন, এটা একটু ভালো করে বোঝবার চেষ্টা করুন, যে আমি সবসময় তিনটে জিনিসের প্রতি দায়বদ্ধ দেখেছি। আমরা তো মৃণাল সেন পলিটিক্যালি কমিটেড সেগুলো তো তত্ত্বের জায়গা, কিন্তু উনি বলতেন যে তিনটে জিনিসের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, আমরা কমিটেড। একটা হচ্ছে যে টেক্সটটা নিয়ে কাজ করছি, সাহিত্য যেটা মূল টেক্সট, সেটার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আর একটা দায়বদ্ধতা আছে আমার ফর্মেট, আমি তো সিনেমাটা বানাচ্ছি, আমি তো সাহিত্য করছি না, অতএব সাহিত্যের ন্যারেটিভের সঙ্গে আমাকে দেখতে হচ্ছে যে আমি যে সিনেমাটা বানাচ্ছি সেই সিনেমার ন্যারেটিভটা আমি কিভাবে তৈরি করব। এটা হচ্ছে দ্বিতীয় দায়বদ্ধতা। ত্রিবিধ আনুগত্য, এই শব্দটা উনি বলতেন, ত্রিবিধ আনুগত্য, তিনটে আনুগত্য, লয়ালটি। আর তৃতীয় আনুগত্য, যেটার উপর উনি সবচেয়ে বেশি জোর দিতেন, এবং সেটার কথাই আমি আজকে বলতে এসেছি। আমি এখানে ওর আর্ট ফর্ম কি এবং ওর ভাবনা কি, সেটা সবটাই শেষটার উপর অনেকটা দাঁড়িয়ে আছে। উনি বলতেন সময়ের আনুগত্য। এই যে কিছুক্ষণ আগে মানুষ বা মানবেন্দ্র যা বলছিলেন, এই সময়ের আনুগত্যটা আসছে মৃণাল সেনের একটা ইতিহাস বোধ থেকে। ইতিহাস বোধ, এই কথাটা একটু মাথায় রাখুন। আমি এটা বলছি না যে একজন শিল্পীকে প্রথমেই কোনো একটা শিল্প তৈরি করার জন্য, কোনো ঔপন্যাসিককে তার উপন্যাস লেখার জন্য, কোনো কবিকে কবিতা লেখার জন্য তাকে সবসময় একটা ইতিহাস বোধ মাথায় রেখে কিছু করতে হবে। কিন্তু তার ভেতরে যদি কোথাও জারিত হয়ে থাকে, চারিয়ে যায় কোনো ইতিহাস বোধ, সেন্স অফ হিস্ট্রি, তাহলে দেখবেন তার ছবিতে পরপর অদ্ভুতভাবে সেই ইতিহাস বোধটা ঘুরে আসে। মৃণাল সেন যখন কলকাতা শহরে এসেছিলেন তার তখন 17 বছর বয়স ছিল, 40-এর দশক। এবং আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই পড়েছেন আপনাদের সাহিত্য পড়ার সাথে সাথে, বাংলা সাহিত্য পড়ার সাথে সাথে, যে 40-এর দশকটা কি রকম একটা বিক্ষুব্ধ দশক ছিল। দাঙ্গা, দেশভাগ, দুর্ভিক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো ছিলই। কলকাতা শহরে তখন একটার পর একটা আন্দোলন হচ্ছে, সেটা পরাধীন ভারতের আন্দোলন, এবং তার সাথে মিশে যাচ্ছে ওই পরাধীন ভারতের স্বদেশী আন্দোলনের সঙ্গে বামপন্থী আন্দোলন, এবং একটার পর একটা ধর্মঘট হচ্ছে, হরতাল হচ্ছে, নৌ বিদ্রোহ হচ্ছে, আজাদি এই নিয়ে স্ট্রাইক হচ্ছে। এগুলোর মধ্যে দিয়ে মৃণাল সেন যাচ্ছে এবং বলছেন যে সেই সময়টা আমি সভ্যতার সংকট পড়ছি, রবীন্দ্রনাথের শেষ সভ্যতার সংকট পড়তে পড়তে আমার কোথাও মনে হচ্ছে যে আমি একটা সাংঘাতিক দুঃসময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। কিন্তু এই সাংঘাতিক দুঃসময়ে দাঁড়িয়ে আছি যেমন এটা ভাবছি, এবং একটা বিক্ষুব্ধ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, আবার কোথাও মনে হচ্ছে যে এর চেয়ে ভালো সময় কোথায় আমার জীবনে আর আসেনি। দেখুন, একটা ঝঞ্ঝারে ক্ষুব্ধ সময়কে উনি বলছেন ভালো সময়।
বলছেন এই কারণে যে আমার সামনে একটা বিরাট পৃথিবী খুলে যাচ্ছে। বলে আমি তো মফস্বলের একটা ছোট্ট শহর থেকে এসেছিলাম, কলকাতা শহরটা আমার কাছে এত ভিড়, এত লোকজন, আমার নিজেকে কিরকম আউটসাইডার মনে হতো। ওই রকম একটা জনঅরণ্যের ভেতর নিজেকে কিরকম নির্জন মনে হতো, একা মনে হতো, আমাকে আউটসাইডার মনে হতো নিজে। দেখুন এই কথাটা বলছে, কিন্তু আবার বলছি আমি আউটসাইডারটা হতে পেরেছিলাম বলে আর একটা পুরনো দেশ ছেড়ে আবার একটা নতুন দেশে আসছি বলে, মানে দেশ বলতে উনি মফস্বলের হরিপুর এবং কলকাতা বলছেন আর কি। দেশ তো একটা খুব বড় কনসেপ্ট, উনি অনেকটা সীমান্ত সেই জায়গা থেকে বলছেন আর কি। সেইখানে এসে স্বাধীনতার আগে অবিভক্ত বাংলায় কলকাতা শহরে এসে ও প্রথম মনে হচ্ছে যে আমার সামনে একটা বিরাট বিশ্ব খুলে যাচ্ছে, আবার একই সঙ্গে আমার নিজেকে সেই বিশ্বে আউটসাইডার মনে হচ্ছে। এই আউটসাইডার নিজেকে কোথাও নিঃসঙ্গ, নির্জনতা, যার কথা কিছুক্ষণ আগে মানুষ বলছিলেন ও শেষ পর্বের ছবি, এগুলো এইভাবে একটুখানি কানেক্ট করুন। সেটা ও প্রথম থেকেই মনে হয়, প্রথম থেকেই ওই নিঃসঙ্গতা, ওই কলতান মুখর কলকাতা শহরকে ওর কোথাও মনে হতো যে এই এত ভিড়ের মধ্যেও উনি কোথাও নিঃসঙ্গ এবং নির্জন, এবং এই নিঃসঙ্গতা এবং নির্জনতা থেকেই কিন্তু তার ছবি একের পর এক তৈরি হয়ে গেছে। এবার তার ছবি তৈরি করতে গিয়ে ওর এই আউটসাইডার ফিল্মটাকে উনি বিভিন্নভাবে এনেছেন। অর্থাৎ 60-এর দশকে যখন উনি শেষের দিকে নতুন মোড় ফিরছেন, তার আগে যে ছবিগুলো করছেন, ধরুন পথের পাঁচালী। পথের পাঁচালী হচ্ছে 1955 সালে, 1955 সালে উনি রাতভর করছেন, এবং রাতভরকে উনি সারা জীবন ডিজন করে গেছেন। সেটা ঠিক না ভুল সেটা আলোচনায় যাচ্ছি না, আমি এখানে কোনো ভ্যালু জাজমেন্ট করতে আসি, আমি মৃণাল সেনের মূল্যায়ন করতে আসিনি, আমি মৃণাল সেনের শিল্প ভাবনা বা ওর ভাবনার জগৎটা আপনাদের সামনে বলার জন্য এসেছি। সেখানে ওর রাতভর করে মনে হয়েছিল যে আমি সম্পূর্ণ ব্যর্থ। উনি এরমভাবে বলতেন যে পথের পাঁচালী আমাদের দেশকে, আমাদের বাংলা ছবি না, আমাদের ভারত ছবিকে কোথায় তুলে নিয়ে গেল সারা বিশ্বে। সেখানে আমি রাতভর বললাম, এবং পরে আমি ভাবলাম আমি ছবি করা ছেড়ে দেবো, এবং ছবি করা ছেড়ে দেবে ভেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভেরও কাজ করেছিলেন। এগুলো আপনারা পাবেন ওর জীবনী, ওর মেমোয়ার, যেগুলো তৃতীয় ভুবন বলে ওর একটা মেমোয়ার আছে আনন্দ পাবলিশার্সের, প্লিজ আপনারা পড়বেন। অলওয়েজ বিং বর্ন বলে একটা বই আছে, স্টেলার কোম্পানি এখন সিগাল ছাপছে, পড়বেন। এই বইগুলো পড়লে ওকে আরো নিজেকে ওর সম্পর্কে জানতে পারবেন। এগুলো হচ্ছে ওর মেমোয়ার বা স্মৃতি, আত্মস্মৃতি। তো এইটা যখন উনি ভাবছেন যে এই এই রাতভর, তারপরে কিন্তু উনি আবার ফিরছেন। সেটার কারণ হচ্ছে যে উনি সিনেমাটাকে এবং সিনেমার ফর্মটাকে খুব ভালোবেসে ফেলেছেন। উনি কাজ করতেন, সাউন্ডের কাজ খুব ভালোবাসতেন, ফিজিক্সের ছাত্র ছিলেন, সেই জায়গা থেকে উনি ফর্মটাকে ভালোবেসে সিনেমায় ফিরছেন, কিন্তু কিছুতেই পায়ের তলায় জমি খুঁজে পাচ্ছেন না। এবং যতবার উনি ব্যর্থ হচ্ছেন ততবার ওর নিজেকে আউটসাইডার মনে হচ্ছে। উনি নীল আকাশের নিচে পড়ছেন, এবং নীল আকাশের নিচে যদি আপনারা দেখেন, এটা বহুবার টিভিতে দেখানো হয়, পেয়ে যাবেন ইউটিউবে। সেখানে দেখবেন একটা জাস্ট একটা পয়েন্ট আছে যে ওখানে একজন চীনে ফেরিওয়ালা, সেই চীনে ফেরিওয়ালার সঙ্গে একজন স্বদেশী আন্দোলনকারী মহিলার অসম্ভব ভাব হয়ে যাচ্ছে, এবং দুজনের লড়াইটাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। একজন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ছে, এবং ছবিটা শুরুই হচ্ছে কলকাতা 1930 বলে, এবং সেখানে কংগ্রেস এরকম ভাবে আন্দোলন করছে, স্বাধীনতা আন্দোলন, তার একটা দৃশ্য আছে। সেই দৃশ্যটা দেখে জওহরলাল নেহরু যখন রাষ্ট্রপতি ভবনে ছবিটা দেখছিলেন, মৃণাল হাত চেপে ধরেছিলেন, খুব উত্তেজিত। এবং শেষে ওই চীনে ফেরিওয়ালা, জাপান আক্রমণ করেছে, চীন ফিরে যাচ্ছে, এবং জাপানের যে সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করছে। উনি বলছিলেন এইটাই ছিল আমার পলিটিক্যাল মেসেজ। কিন্তু ওই ছবিটা উনি পছন্দ করেন। আমি জিজ্ঞেস করছি কেন, বলো আমার ভীষণ সেন্টিমেন্টাল মনে হয়। এইটা একটু মাথায় রাখো, উনি সেন্টিমেন্টালাইজেশন, নস্টালজিয়া এগুলো একদম পছন্দ করতেন। বলতেন এগুলো আমাদের নিরাবেগ করে না, নিরাবেগ করে না, ভীষণ আবেগই করে তোলে। এই যে আবেগ, সেটা আমাদেরকে একটা, এই নস্টালজিয়া আমাদের একটা আবেগের দিকে নিয়ে যায়, এবং আবেগটা আমাদের কোথাও সেন্টিমেন্টালাইজ করে। এখন এই যে দ্বিতীয় ছবিও উনি প্রায় ভিজন করে উনি বলছেন 22শে শ্রাবণ হচ্ছে আমি সত্যি সত্যি নিজের পায়ের তলায় কোথাও জমি খুঁজে পাচ্ছি। ওটা হচ্ছে তৃতীয় ছবি, 1960। এবার এই যে রাতভর, আমি ওর বাড়িতে যেতাম নিয়মিত, আমি জিজ্ঞেস করেছি
যে আমি আপনাকে নিয়ে একটু লেখালেখি করতে চাই, আপনি যদি রাতভর নিয়ে কিছু কথা বলেন। একটু একটু করে তখন স্নেহ জন্মাচ্ছে আমার উপর। বললেন, আর কোনোদিন যদি রাতভর নিয়ে তুমি আমার কোনো প্রশ্ন করো, পরের দিন থেকে তুমি আমার বাড়িতে আসো। রাতভর ছাড়া তারপর থেকে, যদিও নীল আকাশের নিচে খুব একটা পছন্দ করি না, কিন্তু ওখান থেকে শুরু করতে পারো, কিন্তু রাতভর নিয়ে আমাকে আর কোনো দিন জিজ্ঞাসা। এটা আপনাদের জানিয়ে রাখবো। সিনেমার ইতিহাসের জায়গা থেকে নিশ্চয়ই কথাটা ঠিক না, কিন্তু কারণ একজন চলচ্চিত্রকার ছবি করেছে, কিন্তু এটা বলতে কেন উনি 22শে শ্রাবণের তলায় এসে জমি বুঝে পাচ্ছেন। আমি একটু আগে ইতিহাসের ওদের কথা বললাম, ওর মাথার মধ্যে তো জারিত হয়েছিল না। উনি যখন ছবিটা করছেন 1960, আপনারা ভেবে দেখুন যে একটা সময় উনি চলে এসেছেন, সেই সময়টায় আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। আপনারা ভাবুন, আপনারা নিশ্চয়ই এই ইতিহাসের অংশগুলো জানেন, রাজনৈতিক ইতিহাসে, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়ে গেছে, 47-এর পর স্বাধীনতা এসে গেছে। হঠাৎ উনি কেন এই সময়টা পাচ্ছেন? একটা 1943 সালের দুর্ভিক্ষের সময়, সেই সময়টা ওর ছবির বিষয়বস্তু। আপনারা যদি 22শে শ্রাবণ একটু দেখেন, একটু কষ্ট করে যদি দেখেন, দেখবেন যে ওইখানে একটা বিরাট অংশ আখ্যান আছে, ন্যারেটিভ আছে, কিন্তু সেই ন্যারেটিভের মধ্যে উনি একটা জায়গায় এসে, আমি যাচ্ছি না, আমি তার কাহিনী সূত্রে কিচ্ছু যাচ্ছি না, কারণ সেই সময়ই আমাদের হাতে নেই, কিন্তু আমি এটুকু বলতে পারি যে ওখানে একজন অসমবয়সী দাম্পত্যের একটা অসমবয়সী দাম্পত্য ওখানে দেখানো হয়েছিল। বয়সে বড়, দেখতে ভালো না এমন একজন পুরুষের সাথে অত্যন্ত ফুটফুটে সুন্দর একটি কম বয়সী মেয়ে বিয়ে হয়েছিল। ভদ্রমহিলার মেয়েটির চরিত্রে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়, আর জ্ঞানেশ মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন ওই পুরুষে। এই বৈষম্য সত্ত্বেও কিন্তু ওদের একটা দাম্পত্য তৈরি হয়ে গেছিল, কোথাও একটা যেন প্রেম তৈরি হয়েছিল। কিন্তু আশ্চর্য রকম ভাবে যেই দুর্ভিক্ষটা এলো, সেই দুর্ভিক্ষটা এসে ওদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করে, এই যে নষ্ট করে দিল, একটা কুৎসিত পদাকার সম্পর্ক ওদের হলো। এবং মাধবী, মানে মালতী যার নাম ছিল, সে বলতে শুরু করলো যে আগে তো কখনো এরকম অসুবিধা হয়নি, আগে তো কখনো আমি দেখিনি যে ওই মানুষটা আমার প্রতি এত খারাপ ব্যবহার করছে, কিন্তু আজকে আমার সাথে যে ব্যবহারটা করছে এটা খুব খারাপ। ওখানে একটা দৃশ্য ছিল যে দুর্ভিক্ষর খাবার ফুরিয়ে গেছে, ভাতের হাঁড়ি থেকে মালতী ভাত দিচ্ছে জ্ঞানেশকে, সবটাই দিয়ে দিচ্ছে, আর সেটা আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছে, আর মালতী খাওয়ার কিছু। এখন আপনাদের মনে হতে পারে যে এই ছবিটাতে উনি কেন ফিরলেন? উনি তো স্বাধীন দেশের নতুন নাগরিক। দেখুন, ঠিক যেরকম ভাবে, মানে আমি পরিপূর্ণ আনছি, সত্যজিৎ রায় যখন অপু চিরজি করছেন, উনিও যেমন ফিরে যাচ্ছেন 1920 দশকের একটা গল্পে, একটা পিরিয়ডে, ঠিক সেরকম ভাবে কিন্তু মৃণাল সেন ফিরে যাচ্ছেন 1943। কারণ উনি বলছেন, আমি দুর্ভিক্ষর ছবি করতে এই ছবিটা বানাইনি, দুর্ভিক্ষের দলিল দস্তাবেজও আমার কাছে নেই, কত লক্ষ লোক মারা গেছিল সেটাও বলার জন্য আমি ছবি করিনি, সেটার জন্য ইতিহাস আছে এবং তথ্যনথি আছে। আমি যেটা বলার জন্য ছবি করেছি সেইটার কারণটার কিচ্ছু না, সেটা হচ্ছে যে যখন আমাদের ব্যক্তিগত সম্পর্কের ভেতর একটা সামাজিক অভিঘাতে এমন একটা কুৎসিত জিনিস ঢুকে পড়ে, সেটা আমাদের সম্পর্কগুলোকে একেবারে বিষাক্ত করে দেয় এবং নষ্ট করে দেয়। ওই ভদ্রমহিলা কিন্তু সুইসাইড করেছে, অর্থাৎ মালতীর আত্মহত্যা দিয়ে ছবিটা শেষ হয়েছে। আমি কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বলতে গিয়েছিলাম, মানবেন্দ্র বাবু ওখানে ছিলেন, দেশের খোঁজে বলে থিম ছিল, তাতে মৃণাল সেন নিয়ে বলছিলাম, তাতেও আমি এই কথাটা বলছিলাম যে আপনারা খুব ভালো করে একটু খেয়াল করবেন, এই যে আমি ইতিহাস বোধের কথা বলছি, সেই ইতিহাস বোধ ওর কিরকম ভাবে বদলে যাচ্ছে, সেটা সবচেয়ে বেশি আসছে কিন্তু মেয়েদের মধ্যে। এটা একটা অদ্ভুত ব্যাপার। ওই 60 সালে দেখুন, ওই মেয়েটি আত্মহত্যা, এরকম নয় যে ও আর বাঁচতে চাইছিল, ও বোধহয় বাঁচতেই চাইছিল। ওর মনে হচ্ছিল যে বাঁচাটা ও বাঁচছে তার চেয়ে মৃত্যুই অনেক বেশি শ্রেয়। আপনারা দেখবেন সেই সময় আরো দুটো ছবি হয়েছে, একটা মেঘেরা কথা ঋত্বিক ঘটকে, আরেকটা দেখুন সত্যজিৎ রায় দেবী। আমরা জানি, আপনারা নিশ্চয়ই দেবী দেখেছেন বা দেবী সম্বন্ধে জানেন, যে দেবীকে দেবী বানানো হয়েছিল এবং সেটা সমাজ তৈরি করে দিয়েছিল সেই রকম জায়গায়, এবং সে বাঁচতে চায়নি, এরকম বাঁচতে চেয়েছিল, কিন্তু আমরা জানি না শেষ পর্যন্ত তার একটা মিথ তার মাথায় চেপে গিয়ে সে নিজেকে বলছিল আমি যদি দেবী হই। যাই হোক, শেষ পর্যন্ত সে বিলীয়মান হয় বা তার চলে যাওয়া থাকে।
মেঘে ডাকা তারা মিতাও কিন্তু মারা গেছিল, কিন্তু সে শেষ পর্যন্ত বলে গেছিল দাদাকে, আমি কিন্তু বাঁচতে চাই, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম দাদা, আমি বাঁচতে চাই। মৃণাল সেনের মালতীর মৃত্যু অসম্ভব আনসেরিমোনিয়াস, তার মধ্যে কোনো আবরণ নেই, কোনো আড়ম্বর নেই, এবং তার প্রতি কোনো সহানুভূতি যাতে তৈরি না হয় সেটা উনি রাখেননি। শুধু আমরা দেখে একটা লাঠি এমনি করে তুলছি, মানে ও মরাটাকেই মনে করেছিল ওর বাঁচার শ্রেয় উপায়। এটা কিন্তু এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড টু লাইফ, এই কথাটা না বলে বলতে পারি ছবিকে বা মানুষকে বা মানব চরিত্রকে তার জীবন সম্পর্কে নেতিবাচক ধারণাটাকে তৈরি করে। এটা আপনারা যদি এটাকে নেতিবাচক হিসেবে দেখেন তাহলে একটা বিপদ হবে। আপনাদের ভাবতে হবে যে একটা মানুষ, একটা ব্যক্তি মানুষ যখন সময়ের দ্বারা আষ্টে পৃষ্ঠে বাধা এবং সে ক্রমশ নিষ্পৃষ্ট হচ্ছে, তখন তার কাছে এইটা মৃত্যুটা শ্রেয় মনে হয়, এবং এখান থেকে তারও একটা প্রত্যাখ্যান তৈরি হবে। এটাও একটা ভাষা, উনি ওর সিনেমার ভাষায় এই প্রত্যাখ্যানের ভাষাটা তৈরি করেছেন, এবং এই প্রত্যাখ্যানের ভাষাটা সারা ছবি জুড়ে ওর সমস্ত পর্ব। প্রথম পর্বে উনি, যেটা ওরা দুজন বলে গেছেন, উনি একটা ন্যারেটিভ তৈরি করতে, সেটা ট্র্যাডিশনাল যারা ছবি করেন একেবারে লিনিয়ার ন্যারেটিভ, মানে আমি বলছি রৈখিক গল্প, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে যখন উনি 70 দশক আসছেন তখন উনি ন্যারেটিভই করছেন, নন লিনিয়ার ন্যারেটিভ। তার ভেতরে যখন উনি গল্পটা বলছেন, গোদারকে কোট করে বলছেন, আমি 1 2 3 4 5 6 7 8 9 10 বলবো না, আমি 1 3 6 8 5 7 এরকম ভাবে বলবো। অর্থাৎ যে কাহিনীটা আপনারা দেখেন মৃণাল সেনের 70 দশকের ছবিতে, দেখবেন তাতে অজস্র জাম্প কাট, ফ্রিজ শট, ডিস্ট্রাকশন। আপনি ছবি দেখছেন, আপনাকে ভীষণভাবে ধাক্কা দিয়ে নড়িয়ে দেওয়া হলো এবং আপনাকে কিছু ভাবানো হলো। তাত্ত্বিকরা কেউ বলেন যে ওর এলিয়েনেশন থিওরি খুব পছন্দ ছিল, সেই জন্য উনি ওইরকম ভাবে করতেন, দেখছেন। এটা গেল দ্বিতীয়। তৃতীয় পর্বে যেটা মানুষ একটু আগে বললেন, যে ওই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটোকে মিলিয়ে ওর একটা তৃতীয় পর্ব শুরু হলো, যেটার ভেতর দিয়ে উনি বারবার বলতেন যে ইন্ট্রোস্পেকশনের কথা বললো মানুষ, উনি বলতেন যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এগুলোর ভেতর দিয়ে আমি কোথাও সময়টাকে এমনভাবে খুঁজছি যে আমি বুঝতে পারছি আমার বাইরে অনেক শত্রু আছে, মানে বহির্বিশ্বে সমাজ শত্রু, দেশ শত্রু, রাষ্ট্র শত্রু, ঠিক আছে, কিন্তু আমি সেই জায়গাটাকে আমি আবার নিজের ভিতরে খুঁজছি। আমার ভিতরে কি শত্রু নেই? সেই নিজের ভেতরে শত্রু খোঁজার কথাটা মানুষ বলে গেছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে উনি একটা ইন্টারভিউতে বলছেন যে আমাকে বলে সকলে আমি 3টে পর্বে বদলে যাচ্ছি, কিন্তু আমার কোথাও মনে হয় যে আমি প্রথমে যা শুরু করেছিলাম সেই প্রথমের আমি আস্তে আস্তে এক্সটেন্ডেড হচ্ছি। বাট আই ওয়াজ ইন 20 years ব্যাক, সেই 20 বছর আগের আমি যা ছিলাম সেই 30 বছর পরেই কিন্তু আমি আস্তে আস্তে বদলাচ্ছি, পরিবর্তিত হচ্ছি। উনি বারবার বলছেন যে আমার যে ছবি, এক একটা ছবি করি আর করে মনে হয় যে এটা ড্রেস রিহার্সালের মতো, ছবিটা আরেকবার করলে হতো না। অর্থাৎ সময়টাকে উনি ফিরে দেখতে চাইছেন। অর্থাৎ ওর এই সময়ের প্রতি আনুগত্য, সময়ের প্রতি যে দায়বদ্ধতা, সেইখান থেকে উনি বারবার এই ইতিহাসের জায়গাটা তুলছেন, এবং সেই ইতিহাসের জায়গা তুলতে গিয়ে উনি যখন 70 দশকের ছবি করছেন, তার মধ্যে একটু আগে মানবেন্দ্র যেমন বললেন যে বিভিন্ন ধরনের আন্দোলন, তাদের টুকরো টুকরো ক্লিপিং চলে আসছে। একটা ব্যক্তি পদাতিকে দেখবেন, মানে একটা জায়গায় ফ্রিজ শট হয়ে যাচ্ছে, মানে আপনি যদি পদাতিক দেখে তাকে দেখবেন স্নান করছে ওই হ্যান্ড শাওয়ার দিয়ে, করতে করতে একটা শট ফ্রিজ হচ্ছে, হয়ে আবার চলে যাচ্ছে বিভিন্ন মুভমেন্টের ছবি, বিভিন্ন মুভমেন্টের ক্লিপিংস, আবার সেটা ফিরে আসছে বর্তমান। উনি বলছিলেন যে আসলে আমি বর্তমান এবং অতীত এই দুটোকে সামাজিকভাবে আমাদের কাছে সত্যি না হলেও আমি আমার ছবিতে পাশাপাশি রাখতে চাই। এটাই কিন্তু ওর ইতিহাস। কিভাবে পাশাপাশি রাখতে চান? উনি বলছেন প্যারালালি চলবে, সমান্তরালে চলবে। আমি ফ্ল্যাশব্যাক পছন্দ করি। আপনারা যদি ওর একটি নাচানার ছবিটা দেখেন, দেখবেন ফ্ল্যাশব্যাক, আপনারা অন্তত এতদিনে জানেন ফ্ল্যাশব্যাক কি সিনেমায়। এরকম হয় ফ্ল্যাশব্যাকে যে ধরুন একজন কিছু চিন্তা করছেন, আপনারা জলসাগর মনে করুন, বিশ্বম্বররা ভাবছে অনেকটা পেছনে চলে যাচ্ছে, আবার সেই শটে ফিরে আসছে। আপনারা দেখবেন অন্তরীণের মধ্যে এরকম একটা জায়গা আছে
যে যে কটা পাস্ট আছে, অর্থাৎ মেমোরি কার্ড আছে, অর্থাৎ পুরোনো জায়গায় চলে যাচ্ছে, সেইখান থেকে উনি কিন্তু আবার ওইখানেই ফিরে আসছেন। উনি একটা প্রেজেন্টে, মানে বর্তমান যে সময়টা চলছে তার একটা নতুন শটে ফিরে আসছেন। অর্থাৎ উনি বারবার বলছেন যে বর্তমান এবং অতীত এই দুটোকে আমি কোথাও মেলাতে চাই, কারণ আমাদের দেশের যে ইতিহাসটা, সেই ইতিহাসটার মধ্যে যেটা রয়ে গেছে, ক্যালকাটা 71 আপনারা দেখেছেন, মানবেন্দ্র একটু আগে বললেন, ক্যালকাটা 71 দেখবেন যে ওখানে একটা ক্রনিকলসের মতো ছেলেটি বারবার বলে যায়, তার 20 বছর বয়সে বলে আমি 1000 বছর ধরে পথ হাঁটছি এবং আমার ইতিহাস হচ্ছে দারিদ্র্যের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, ক্ষুধার ইতিহাস, শোষণের ইতিহাস ইত্যাদি ইত্যাদি। সেটা উনি ধরুন আপনারা যখন 60-এ এটা দেখছেন, ঠিক 69 সাল থেকে তার যে নতুন পর্ব শুরু হচ্ছে, ভুবন সোম থেকে, ইন্টারভিউ থেকে, ক্যালকাটা 71 একটা ছবি আছে দেখবেন, অঙ্গা প্রবোধ চ্যানেল লেখা। সেখানে দেখবেন যে খিদের জন্য একেবারে মা এবং তার 2 মেয়ে তারা দেহ ব্যবসাকে সম্বল করছে। আজকে যেটাকে আমরা খুব গালভরা নামে সেক্স ওয়ার্কার বলি, ঠিক সেই রকমই আর কি। দেহ, শরীর, নারী শরীর, এইটার বিনিময় তারা খাবার সংগ্রহ করছে। এইটা একটা সাংঘাতিক জায়গা, এই যে খাবার সংগ্রহ করার জন্য এখান থেকে হচ্ছে। একটা জিনিস দেখুন, ওই যে প্রত্যাখ্যানটা আমি বললাম 60-এর দশকে আমাদের 22 শ্রাবণ ছবিতে, সে মৃত্যুকে শ্রেয় মনে করছে। আবার দেখুন 70 দশকের গোড়ায় যে ছবি করছেন, 72 সালে বেরিয়েছিল ক্যালকাটা 71, সেখানে অঙ্গারের যে মেয়েরা তারাও কিন্তু আসলে সেই প্রত্যাখ্যানের ভাষায় তৈরি করছে। আমরা যেটাকে সমাজে সুস্থতা বলি, আমরা যেটাকে বলি একটি মেয়ের বা যে কোনো মানুষের বেঁচে থাকার একটা সাংঘাতিক জায়গা, সেটাকেও তারা প্রত্যাখ্যান করছে। আবার দেখুন যখন আপনি 80-র দশকে আসবেন, 79-তে তৈরি, 80-র দশকে আমাদের দেখা একদিন প্রতিদিন, তাতেও দেখবেন একটা, আমি সেই দৃশ্যটা দেখে আমার কথা শেষ করবো, আমি আসছি তাতেও দেখবেন যে যে মেয়েটি বাড়ি ফেরে না, যাকে নিয়ে এত চিন্তা ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাটাতে কোথাও মৃণাল সেন এমনভাবে ছবিটা শেষ করেন, আমরা দেখি যে মেয়েটা অনেক রাত্রে যখন বাড়ি ফিরল, যে মা এবং যে বোন শ্রীরাম মজুমদার এবং গীতা সেন, তারা এত লড়াই করেছিল মেয়েটির জন্য, তারা হঠাৎ ঘরের ভেতরে ঢুকে গেল। একজন প্রশ্ন করেছিলেন মৃণালবাবুকে, মাঝে মাঝে বিদেশে যেতে হতো, একজন প্রশ্ন করেছেন আচ্ছা ওরা অত রেবেল ছিল, ওরা হঠাৎ ভেতরে ঢুকে গেল। হ্যাঁ, হলো দেখবেন যে একটা গাড়ি যখন যাচ্ছে, হঠাৎ তার সামনে যদি কোনো বাচ্চা পড়ে যায়, গাড়িটা জোরে ব্রেক কষে, বাচ্চাটা বেঁচে গেল, হয়তো মা দূরে দাঁড়িয়ে ছিল, সে হয়তো ছুটে গিয়ে প্রথমে বাচ্চাটাকে বাঁচানোর জন্য কোলে তুলে নিয়ে কিন্তু সপাটে তার গাড়িতে চড় মারে। বাঁচানোটা হচ্ছে তার দায়িত্ব, কিন্তু চড়টা মারছে এই জন্য যে ভীষণ রেগে গেছে তার উপর। তো ওই মেয়েটি রাত্রে বাড়ি ফিরেছে, মা এবং বোন তার জন্য লড়াই করেছে, কিন্তু রেগে তো গেছি, তো সেই রাগের প্রকাশে তারা ভেতর ডুবে গেছে। কিন্তু শেষটা ভাবুন, শেষটায় কিন্তু ওই মাই আবার পরের দিন সকালবেলা উঠে আসেন কোথাও, এবং দেখবেন ওই ছবিটার শেষটা আছে, দেখবেন আপনারা একটু পরে, যে একটা জানলা দরাদের মতো মনে হয়, একদম জানলা খাঁচা, সেইখানে ওই মা বসেন এবং তিনি কি করেন, ওই উনান ধরান, নতুন কিছু করেন, মানে ওই তার বাসন মাজে ইত্যাদি ইত্যাদি, কলতলায় প্রত্যেক দিন ওই একটা জীর্ণ পোড়া বাড়ি, আপনারা দেখেছেন নিশ্চয়ই একদিন প্রতিদিন, যা যা ঘটে সেটাই আবার নতুন করে ঘটে, ও হোয়াইট রোলস আছে। সেইখানে উনি খুব কঠিন মুখ করে বসে থাকেন এবং রেডি হয়ে থাকেন, প্রস্তুত হয়ে থাকেন যে আজকে যদি ওর মেয়েকে নিয়ে কেউ কিছু বলে, তাহলে উনি তাদেরকে একেবারে উচিত জবাব দিয়ে দেবেন। এরপরে আপনারা দেখুন জাস্ট খান্ডাহার, ওই 80 দশকের একটা ছবি, সেইখানে আমরা জানি যে কিভাবে একটা পুরুষের একটা সৌন্দর্য, প্যারাডাইসের জন্য সে যামিনী বা শাবানা আজমি তাকে বেছে নেয়, কিন্তু ওই সৌন্দর্যের ছবিটা কোথাও ছবির বিষয় নয়, বিষয়টা কিন্তু আসলে যামিনী ওই মেয়েটি বেঁচে থাকে তার মার সঙ্গে, যারা একটা ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকে, একটা রুইন্সের মধ্যে বেঁচে থাকে, এবং যার কোনো ভবিষ্যৎ নেই, একেবারেই অন্ধকার, ভীষণ রকম অন্ধকার, এবং একটা ভাবা আভিজাত্যবোধ নিয়ে ওই মা খালি স্বপ্ন দেখেন ওর মেয়েকে, কিন্তু কিছুই ঘটে না। এবং সেটা শেষ মুহূর্তের দৃশ্যে আসে যে মেয়েটি বলে যে মা তুমি চুপ করো, তোমাকে এত কিছু
বন্ধ করে দিয়েছে, তুমি অন্ধ হয়ে গেছো, তোমার বোবা কেন করে দেয়নি তোমাকে ঈশ্বর। অর্থাৎ মায়ের ওই আভিজাত্যটাকে সে চ্যালেঞ্জ করে। কিন্তু ওই ওই যে নিশ্চিম শূন্যতা, একেবারে নারকীয়ভাবে বেঁচে থাকা, খাওয়ার কোনো সংস্থান নেই, কোনো রকমে যা আসে, সেখানে মৃণালবাবু বলতেন যে আমার মনে হতো যে আমি যদি এটা পরে আরেকটা ছবি করতাম, তাহলে দেখাতাম মা ওই আভিজাত্যটা ভুলে গিয়ে হয়তো মেয়েকে বলতো যে দিদির কাছে চিঠি লেখ, আমরা ওখানে চলে যাই, গিয়ে আমি তোর বিয়েটা দেবো। অর্থাৎ উনি বলছেন যে এই যে নতুন সময়ের সাথে মানিয়ে নাও, নতুন ব্যবস্থার সাথে মানিয়ে নাও, সেইটার জন্য কিন্তু তাকে তার যে জীবন সেটা থেকে সরে আসতে হচ্ছে। অর্থাৎ উনি বলছেন যে ইতিহাসটা আমাদের এমনই যে সেটা বারে বারে কিন্তু আমাদের কোনো স্বপ্নের দিকে ঠেলে দেয় না, নিশ্চিম শূন্যতার দিকে ঠেলে দেয়। এই নিশ্চিম শূন্যতার কথা একটু আগে মানুষ বলেছে। এই যে ঠেলে দেওয়াটা, সেটাকেই উনি মনে করছেন ভীষণভাবে ওই ওদের যে স্টেডি হওয়া এবং প্রতিদিনের লড়াইটা লড়ে যাওয়া, ওইটাই কিন্তু মানুষের বা একটি মেয়ের বা মেয়েদের শুধু না, আমাদের জীবনের কোথাও একটা লড়াই, এবং সেটার মধ্যে প্রত্যাখ্যান আছে মারাত্মক। সত্যি সত্যি তো একটা প্রত্যাখ্যান এইখানে, যে আমরা আবার একটা খুব স্টেরিওটাইপ জীবন ফিরে যাবো। নাসিরুদ্দিনের রোমান্টিক গল্পটা তো শেষ পর্যন্ত মধুরণ মৌসুমাবে করারই আমাদের ঠান্ডা। ঠিক সেই রকম দেখবেন যে আকালের সন্ধানে ছবিটাতে শেষ দৃশ্যে নিশ্চয়ই আপনাদের মনে আছে, দুর্গা বলে যে চরিত্রটা, যে একদম মানে প্রায় লেবারের কাজ করতো, তার বাড়িতে এক পঙ্গু স্বামী ছিল আর একটা প্রায় মৃতবৎ ছেলে ছিল, সে ওখানে আসতো, সেইখানে এসে কি করতো, সে করতো যেটা, সেটা হচ্ছে যে খেটে রোজগার করতো, ছেলেকে হাসপাতালে নিয়ে যাবে বলে। আমরা জানি শেষ দৃশ্যটা আছে, আপনাদের মনে থাকতে পারে, কি সাংঘাতিক মানে খিদের তাড়না। ওখানে বলা হয় যে ওই কি বলে আমাদের মানে তার পঙ্গু স্বামী, যে তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না, ছেলেটা কিছুদিনের মধ্যে মারা গেছে, রূপে এখন একা। এবং সেটাকে এমনভাবে দেখানো হয় একটা কালো ব্যাকগ্রাউন্ডে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আলোর কাজ এরকম আমরা দেখি যে আস্তে 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 ডিজলভ করতে করতে দুর্গা বড় একটা ফিগার থেকে ছোট হতে 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 একদম মিলিয়ে যায়। এই যে অন্ধকারটা, এবং দুর্গা আমরা পরিষ্কার বুঝতে পারছি ওখানে সিনেমা উইদিন সিনেমা হচ্ছিল, আপনারা ছবিটা দেখেছেন নিশ্চয়ই। 1943-এর দুর্ভিক্ষ আবার ফিরে আসছে। এই 1943-এর দুর্ভিক্ষ ওর 60-এ ফিরে এসেছিল, সেই 1943-এর দুর্ভিক্ষ আবার ফিরে আসছে মৃণাল সেনের আকালের সন্ধান। এবং সেখানে উনি বলছেন যে এই যে প্রগতিবাদী ভীষণ একটা সম্ভাবনাময় আমাদের বামপন্থার যে সাংঘাতিক জায়গা, আমরা ভাবছি দুর্ভিক্ষ নিয়ে ছবি করব, কিন্তু ওই দুর্ভিক্ষের ছবি করতে গিয়ে তারা কোথাও টের পাচ্ছে কোথাও একটা বিরাট ফাঁক আছে, কোথাও একটা বিরাট ফাঁকি আছে, একটা অসম্ভব নিজেদের মধ্যে একটা অসম্ভব কমপ্লেসেন্ট ভাব আমাদের মধ্যে এসে গেছে। আমরা আর নিজেদের কোথাও প্রশ্ন করছি না, আমরা বুঝতে পারছি যে আমরা ফেল করছি, কিন্তু আমরা একটা অদ্ভুত হিপোক্রেসি দিয়ে, আমাদের একটা উপর চালাকি দিয়ে আমরা ছবিটা করতে চাইছি, কিন্তু ছবিটা করতে গিয়ে আমরা ফেল করছি। ওই দলটা আমাদের চলে যায়। ওই চলে যাওয়ার পর কিন্তু সত্যি আর জানা যায় না দুর্গার কি হলো। এবং ওখানে ওই যে ছবিটা ওরা করছিলেন, তাতে দেখানো হচ্ছিল দুর্ভিক্ষের জন্য মেয়েটি দেহকে উপজীব্য করে, ঠিক সেই জিনিসটাই আমরা সম্ভাব্য দেখতে পাই। আমরা জানি না দুর্গার কি হবে, দুর্গা রেপ হতে পারে, দুর্গা দেহ বেঁচে খেতে পারে, কিন্তু খিদের তাড়নায় সে ওই জায়গা থেকে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। এই যে অ্যাবসেন্স কন্টিনিউয়াস, ঠিক সেই রকম আমি বলছি যে ধরুন 90-এর দশকে প্রায় বলতে গেলে ওর শেষ ছবি অন্তরীণ, ওর শেষ ছবি আমার ভুবন। আমার ভুবন নিয়ে আজকে এখানে আলোচনা করা যাবে না, কারণ আমার ভুবন হচ্ছে ওর টোটাল যে ধারাবাহিকতা, ওর যে ছবি করার ইতিহাস, তার থেকে একদম ভিন্ন একটা ছবি। সেটা নিয়ে আলোচনার অবকাশ আজকে এখানে নেই, নিশ্চয়ই বারান্তরে করা যাবে। সেখানেও দেখবেন আপনারা যদি অন্তরীণ দেখেন, যে অন্তরীণের কথা একটু আগে বলছিলেন, সেইখানেও কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে যে শেষে যখন মেয়েটির সঙ্গে ডিম্পল কাপাটি এবং অঞ্জন দত্তর ট্রেনে কোথাওটা দেখা হয়, অঞ্জন দত্তর গলার স্বর শুনে কিন্তু ওই মেয়েটি ওকে চিনতে পারে এবং নেমে চলে যায়। ছেলেটি কিন্তু ওকে চিনতে পারে। এখানেও মৃণালবাবু, আমি জানি মৃণালবাবুকে বারবার অঞ্জন দত্ত বলেছিলেন যে আচ্ছা ওদের কি কোনোভাবে দেখা হতে পারে না, ওদের কোনোভাবে কথা হতে পারে না? বললো না, তাহলে ওই যে মেয়েটি যে একটা অসীম ঐশ্বর্যের কারাগারে, মানে এটা রবীন্দ্রনাথের ক্ষুদিত বাসা থেকে নিয়েছিলেন, সেখানে যে বন্দী হয়ে আছে, তার যে
দুর্দশা, তার প্রতি যে অন্যায় আনজাস্ট, সেটা তাকে উঠতে হয়ে যায়। আমি তো কোনো মাধুর্যের গল্প বলতে এখানে আসি। যখন আকালের সন্ধানে শুটিং করছেন, দুর্গার ওই অংশগুলি যখন তুলছেন, তখন স্মিতা পাতিল ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শ্রীলা মজুমদার করছিলেন অভিনয়টা, এটা জেনে রাখুন, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিংটা দেখছিল। তো দেখতে দেখতে হঠাৎ দুর্গার সংলাপে, এবং দুর্গার একটা জায়গা আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, দুর্গা ওইখানে টাকাটা ফেরত দিয়ে গেছিল, একটা মজুরি দেওয়া হয়েছিল, সেটা লাগবে না, আমি তো কাজ করিনি, ফেরত দিয়ে গেছিল। তো সেইটা নেওয়ার সময় ওর একটা দৃশ্য আছে, নিয়ে নেবে আর কি স্মিতা পাতিল সেই টাকাটা বিদাসের কাছে। তো উনি বলছিলেন যে যখন হচ্ছিল, হতে হতে যখন স্মিতা শট নিয়ে, আপনারা তো জানেন সিনেমার শুটিং কীভাবে হয়, ওই এসেও মৃণাল সেনের পাশে দাঁড়িয়েছে আর অন্য একটা শট হচ্ছে। তো মৃণালদার তাতে হাত রেখে বলেছে যে আচ্ছা মৃণালদা, এটা হতে পারে না কখনো, এই যে আমি মানে মালতী চরিত্রটা, বা ধরুন এই যে একটা সিনেমা করছেন, আমি কি কখনো দুর্গার কাছে ফিরে যেতে পারি না? দুর্গাকে গিয়ে বলতে পারি না তুমি কেন রোজটা ফিরিয়ে দাও? বলো না, তুমি সেটা করবে না, সেটা কেউ করে না, তোমরা চলেই যাবে, এবং ওই যে মেয়েটি দুর্গা, সে ওইভাবেই হয় নিঃশেষিত হয়ে যাবে, নয় মারা যাবে। আমি এটা কখনোই দেখাতে পারবো না। বলেছিলেন আমাকে যে আমি বুঝতে পারলাম স্মিতার মনোভূত হলো, কিন্তু আমি নিরুপায়। এই যে উনি নিরুপায়, এইটা উনি বারবার বলছেন। ওর ইতিহাস কিন্তু একেবারে আমাদের যে সময়টা 60-এর দশক থেকে বয়ে যাচ্ছে 90-এর দশক অবধি, সেই সময়টা একটা ইতিহাস, যে ইতিহাসটা সত্যি সত্যি কিন্তু দুঃসময়ের ইতিহাস, যে ইতিহাসটা আমাদের শিকড় উপরে ফেলার ইতিহাস, যে ইতিহাসটা আমাদের ছিন্নমূল হয়ে যাওয়ার ইতিহাস, যে ইতিহাসটা ক্ষুধার ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস, খিদের ইতিহাস, সেইটা করার জন্য, মানে এবার আমি শেষ করছি, করার জন্য একটা লড়াই হয়েছিল। সেই লড়াই শুধু এই দেশে হয়নি, সবসময় আন্তর্জাতিক পরিবেশটাকে ওর ছবির ভেতর নিয়ে আসেন। সেই লড়াই শুধু এই দেশে হয়নি, কোথাও ভিয়েতনামে হয়েছিল, কোথাও লাতিন আমেরিকায় হয়েছিল, কোথাও কম্বোডিয়ায় হয়েছিল, এবং সেগুলো, এবং কোথাও আমাদের জনজাতিদের মধ্যে, আদিবাসীদের মধ্যে হয়েছিল, কোথাও পীড়িত সম্প্রদায় বা আমাদের আধিপত্যকামী রাষ্ট্রের বিরুদ্ধে এখানকার ভূমিপুত্র জনজাতি হয়েছিল। সেগুলো উনি আনতেন, উনি 60-এর দশক 70-এর দশকে এগুলো আনতেন, এবং এনে বলতেন যে লড়াইটা সত্যি। কিন্তু মহাপৃথিবীর ছবি, যেটা প্রায় বলতে গেলে ওর শেষ রাজনৈতিক ছবি, তাতে উনি এটা বললেন যে সত্যি সত্যি বার্লিন ওয়ালের তো পতন হয়েছে। উনি কিন্তু ন্যারেট করতেন, উনি বায়াসে খুব কম গেছেন, ন্যারেট করে বলতেন যে এই দ্বন্দ্বটাই দেখা যাচ্ছে, এটা যেমন ঘটছে এটাও ঘটছে। উনি বার্লিন ওয়াল দেখাচ্ছেন, পতন হয়ে গেছে, এবং বার্লিন ওয়াল পতন হয়েছে শুধু না, সেই বিশ্বাস ভঙ্গের জায়গাটা হয়ে গেছে। যে চরিত্রটা আসে, ভিক্টর ব্যানার্জি, সে এসে অঞ্জন দত্তর সঙ্গে তর্ক করে, আপনারা যদি মহাপৃথিবী দেখেন পেয়ে যাবেন, কিন্তু যে তর্ক করে বলে আমরা দেখেছি। তখন ওয়ার্ল্ড দিস উইক বলে একটা টিভি হতো, মানে প্রণয় করতেন, সেটা আছে, এবং সেই প্রণয় ওটা বলছে, বলে আমরা সব দেখেছি, সৌমিত্র বাবার চরিত্র আমরা সব দেখেছি। তো এইটা যেমন ছিল যে এই বার্লিন ওয়াল পতন হচ্ছে, সোভিয়েত ভেঙে পড়ছে, এবং তার মধ্যে এমন কোনো ব্যুরোক্রেসি আছে, এবং সেটা উনি বারবার ধরার চেষ্টা করছেন। আমাদের এখানে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট চলে এসেছে পাওয়ারে, তারপর থেকে যে একটা অন্য সমস্যা তৈরি হয়েছে, ব্যুরোক্রেসির সমস্যা, লেফটদের নিজেকে আত্মসচেতন, মানে উনি বলছেন যে লেফট এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে, সেটাকে লেফট যারা করতেন, লড়াই করতেন, তারাই আজকে এমন একটা এস্টাবলিশমেন্টে যাচ্ছেন যারা নিজেদেরকে প্রশ্ন করছেন। তারা ব্যক্তিগতভাবে সৎ, একসময় অসম্ভব মানে লড়াকু কর্মী ছিলেন, কিন্তু কোথাও আমার মনে হয় যে একটা এলিটিজম কোথাও তৈরি হচ্ছে, যে নিজেদেরকে প্রশ্ন করছে। এটা যেমন ঠিক, তার পাশাপাশি এটাও ঠিক, মহাপৃথিবীর মা সে কিন্তু আত্মহত্যার কারণ হিসেবে বলে যায় যে বুলু বলে ওর একটি ছেলে ছিল, সে নকশাল আন্দোলন করত, তাকে বলে যায়, তার সম্পর্কে লিখে যায় ডায়েরিতে। আপনারা যদি মহাপৃথিবী দেখেন, সে ডায়েরিতে আছে, বুলু তোরা কি সব মিথ্যে হয়ে গেলি, তোরা কি সব মিথ্যে হয়ে গেলি। উনি আমাকে বলতেন যে আমি যখন ভুবন শো করেছি, তখন আমার মধ্যে একটা অসম্ভব অস্থিরতা কাজ করতো, যে 60s-এ এত কিছু উন্নয়ন হচ্ছে ভারতবর্ষে, ভুবন শো ইন্টারভিউতে আমি সেই অস্থিরতাটাই কোথাও আমার সিনেমার ফর্মের ভেতর আনতে চেয়েছি।
আবার উনি বলছেন যে সেই অস্ত্রতেই আমার আবার কোথাও ফিরে আসছে 60-এর দশক 70-এর দশক হয়ে 80-এর দশকের শেষে, কারণ আমি বুঝতে পারছি যে বিশ্বাসের জগৎ ছিল, যে লড়াইয়ের জগৎ ছিল, সেটা কোথাও ভেঙে যাচ্ছে। আমি তো আমার বিশ্বাস থেকে নড়তে পারবো না, আর বিশ্বাস থেকে সরেও আসে যায় না, কিন্তু আমি বুঝতে পারছি যে ওই জগৎটা নেই। তাহলে দেখুন এই যে একটা অদ্ভুত, যে আমরা দেখতে পাচ্ছি বায়োলট ফেল করছে, পড়ে যাচ্ছে, আমাদের যে সোভিয়েত রাশিয়া নেই, ঠিক তার উল্টো দিকে আবার ওই ভদ্রমহিলা বলছেন ভুলু, তাহলে তোরা কি মিথ্যে হয়ে গেল? অত ছেলে, অত লড়াই, অত বিপ্লব মিথ্যে হয়ে গেল? উনি কোনো উত্তর দিচ্ছেন না, শুধু প্রশ্ন বেড়াতে দিচ্ছেন, এবং ভদ্রমহিলা আত্মহত্যা করছেন। এই যে আবার আত্মহত্যা করছেন ভদ্রমহিলা, আবার আপনারা 22-এর সামনে ফিরে যান, আত্মহত্যা করছে মালিক। আপনারা দেখুন একটি মেয়ে, তার প্রত্যাখ্যানের ভাষা হয় তার বিলীন হয়ে যাওয়া, নয় তার আত্মহত্যা, নয় তার দেহোপজীবনী, অর্থাৎ প্রত্যেকটাই অসম্ভব একটা স্বাভাবিক জীবনের নেতিবাচকতায় শেষ হচ্ছে। কিন্তু উনি বলছেন, এটা দিয়ে আমি শেষ করবো, যে সত্যি কি এটার মধ্যে ডেসপেয়ার আছে? না, আমি ফ্রেজাইল অপটিমিজমে বিশ্বাস করি। ফ্রেজাইল অপটিমিজম আমার কাছে ভীষণ অপছন্দ, কিন্তু আমি কখনো হতাশার কোনো বার্তা দিই না, আমি হোপের কথা বলি না, এটা ঠিক, কিন্তু আমি মনে করি যে আমার সব ছবি, এটা অদ্ভুত একটা কথা, যে একটা পজিটিভ ইনপুট, মানে দেখুন একটা প্রত্যাখ্যানের ভাষাকে উনি বলছেন, এটা না বলে পারছি না, 2019-এ হোলকার স্লন্ডর্ফ, ছাত্রছাত্রীরা তারা হয়তো আপনারা নাম শুনেননি, তার স্লন্ডর্ফ হচ্ছেন আমাদের নিউ জার্মান সিনেমার একটু পায়োনিয়ার, অসাধারণ ডিরেক্টর। তার টিম ড্রাম বলে একটা ছবি আছে, যেটা কান ফেস্টিভ্যাল এবং অস্কার পেয়েছিল, ইত্যাদি ইত্যাদি, অস্কার পেয়েছিল এবং কান ফেস্টিভ্যাল বেস্ট হয়েছিল, এবং অসাধারণ ছবি। এছাড়াও ওর আরো সাংঘাতিক ছবি আছে, কখনো যদি পারেন স্লন্ডর্ফের ছবি দেখুন। স্লন্ডর্ফ কলকাতা এসেছিলেন, আমি একটা ইন্টারভিউ করেছিলাম, উনি পার্টিকুলারলি একেবারে 2019-এ মৃণাল সেন নেই, মারা গেছেন 2018-তে, তো আমি সত্যজিৎ রায় মৃণাল সেন ছবি নিয়ে প্রশ্ন করছিলাম, উনি একটা দারুণ কথা বলেছেন যে মৃণালের ছবি ভালো লাগে, মৃণাল এত রেবেল বলে। তা আমি বললাম সেকেন্ড হাফে, বলো না না না, ও সেকেন্ড হাফে শেষ আগে যেটার কথা মানুষ বললেন, তখন তো আর ও রেবেল ছিল না। তার কারণ হচ্ছে যে আমরা তো ফেলিওর অফ মার্কসিজমের প্র্যাকটিসটা দেখছি। মার্কসিজমে আমিও বিশ্বাস করি, কিন্তু তার প্র্যাকটিসটা ফেল করছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো ওদের কি করে ও বিশ্বাস রাখবে? তাই বললাম তাহলে রেবেল বলছেন, মানে আমি ওকে রেবেল বলছি কারণে যে ওর চরিত্ররা প্রত্যেকে সামাজিক ভাবে ভীষণ বিক্ষুব্ধ, ঝঞ্ঝায় আসক্ত এবং একটা দুর্বহ জীবন যাপন করে, কিন্তু সেটার জন্য তারা কিন্তু তাদের যে লড়াই সফল হয়, তারা বারে বারে গেছে। আমি মনে করি এই জায়গা থেকে মৃণাল রেবেল, হ্যাঁ এটা আছে ইনপ্রিন্ট, আমরা ইউটিউবে দেখতে পাবেন সেই ছবিটা। এই জন্য মৃণাল রেবেল, তার কারণ হচ্ছে যে আমি মনে করি মৃণাল সেন হচ্ছে বয়সে ছোট অনেকটাই, হ্যাঁ বললেন যে এই যে ফেল করছে কিন্তু সে লড়াই থেকে সরছে, এটাই আমার মনে হয় যে সবচেয়ে বেশি প্রতিরোধ, সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স, এবং ওই ফেলিওরটা থাকা সত্ত্বেও কিন্তু ওটা রেজিস্ট্যান্স হিসেবে হিস্ট্রিতে কোথাও ধরা যাবে। এবার এই যে আমি বললাম যে এই প্রত্যাখ্যানের ভাষাটা, সেটা কিন্তু এই ইতিহাসের ভেতর দিয়েই এসে ওর সিনেমায় একটা অদ্ভুত ইনডেফিনিট অনিশ্চিত, শেষটার ভেতর আমরা বুঝতেও পারি না কি হবে, পরে কি হবে আমরা জানি না, এবং সেইটা আমি জাস্ট এই আকারে এই একদিন প্রতিদিনের শেষ দৃশ্যটা দেখাবো। আমি 60-এর কথা বললাম, আমি 90-এর কথা বললাম, মাঝখানে আমরা 80টা বেছে নিই, যেখান থেকে ওরা একটা মোড় ফেরতে হচ্ছে। এই ছবির শেষ দৃশ্যটা আপনারা দেখুন, দেখতে দেখতেই আমি আমার কথা বলা শেষ করবো, আপনারা একটু চালান নাই আলুটা প্রেমা দেবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে তো, দেখতে পারলেই হলো। দেখুন সকাল হয়েছে, সকালের পর থেকে উঠে পাল্লা মারছে, মানে ওখানে যারা থাকে ওই বাড়িটাতে, তারা সবাই একই কাজ করছে। আগের দিন যখন আমরা ছবি দেখেছি, আগের দিনের ওপর ওই একই জীবন, একই বিষণ্ণ জীবন। কি হলো? মাইক্রোফোনটা নিন, মাইক্রোফোনটা ঠিক আছে। শেষ দৃশ্য
একদিন পৃথিবীর শেষটা দেখবেন যে এই যে দৃশ্যটা আপনারা দেখলেন না, যে এটা হচ্ছে এবং এখানে আস্তে আস্তে বিকাশেন আসেন, এসে বাসন মাজতে বসেন, একটা জানলার বাইরে থেকে শট নেওয়া আছে, দেখবেন একেবারে বিকাশেনকে মনে হচ্ছে কেজড, মানে একটা জেলখানা কিংবা কারাগারের মধ্যে। কিন্তু ঠিক সেই সময় দেখবেন যে মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যায়, আমরা আওয়াজ শুনতে পাই, সাংঘাতিকভাবে একটা প্লেন উড়ে যায়। এবং এই প্লেন উড়ে যাওয়াটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে অসম্ভব উন্নয়ন সারা ভারতে, কলকাতা এবং পৃথিবীতে নয়, যে চলছে, পৃথিবী এগিয়ে চলছে। আর গীতা সেন ঠিক ওই রকম ভাবেই শৃঙ্খলিত অবস্থায় পড়ে আছে, কিন্তু ওর মুখটা দেখবেন আপনারা কি অসামান্য অভিব্যক্তি, একটা কঠিন মুখ এবং তার চোখের সামনে একটা শূন্যতা, কিন্তু সেই কঠিন মুখটার মধ্যে দিয়ে এই চ্যালেঞ্জটা কোথাও আছে। এটা মৃণালবাবু নিজেও বলেছেন বা বলতেন যে আজকে সকালবেলা যদি আমার মেয়েকে নিয়ে কোনো কেউ খারাপ কথা বলতে আসে, আমি তাহলে দেখে নেব। এটাই কিন্তু প্রত্যাখ্যানের ভাষা, যে প্রত্যাখ্যানের ভাষা তৈরি হয়েছিল মৃণালবাবুর ইতিহাস। নমস্কার।